আমি বেশ বেশ কিছু প্রশ্ন আমার দীর্ঘদিন ধরে ছিল, সেই প্রশ্নের উত্তর আপনার বক্তব্য থেকে খুঁজে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেটা খুব দীর্ঘায়িত করব না কি পেয়েছি। তবে আপনার যে ইনফিডেল নেক্সট ডোর যে বইটি আপনি লিখেছেন, কাশ্মীরি পণ্ডিতদের হলোকাস্টের উপরে, তাদের মনের উপরে কি আঘাত তারা পেয়েছে এবং তার কি সুদূর প্রসারী কুফল, সেটা সম্পর্কে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলোচনা রেখেছেন। আজকের আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে হিংসায় কেন এর কোনো তুলনা হয় না। আমরাও কিন্তু সে একই রকমের হিংসার শিকার হয়েছি বিভিন্ন সময়ে, বিশেষ করে স্বাধীনতার পূর্বে বিভিন্ন যে রায়েট, সেগুলো আমি শুনে এসেছি, আমার বাবার মুখেও শুনে এসেছি, আমরাও পূর্ববঙ্গের লোক। তারপরে 1946 এর যে দাঙ্গা, 71-এর যে হলোকস্ট, হিন্দুদের উপর যে অত্যাচার বেছে বেছে করা হয়েছে, এবং এই অতি সম্প্রতি একটা গণতান্ত্রিক দেশে ভোট পরবর্তী যে হিংসা, বেছে বেছে কিছু মুষ্টিমেয় লোকের দ্বারা তারা যে অত্যাচার চালাচ্ছে, তার যে একটা সুদূর প্রসারী মানুষের মনের উপরে যে বিরূপ প্রতিক্রিয়া পড়ে, সেই সম্পর্কে আপনি আজকে আলোচনা রাখবেন। ডক্টর রজত মিত্র, ওয়েলকাম এগেন আমাদের আন্তর্জাতিক আলোচনা চক্রে। এখন শুনবো ডক্টর রজত মিত্রের মুখ থেকে ওনার বক্তব্য। ধন্যবাদ। নমস্কার প্রণেশ, আপনাকে প্রণেশ বলছি কারণ আপনি বয়সে আমার থেকে ছোট। অবশ্যই অবশ্যই করবেন না। আর নমস্কার রাজীব বর্মা, শরদিন্দু, প্রফেসর চন্দন সরকার, আপনার খুব নাম শুনেছি এবং আজকে আমি খুবই ফিল করছি যে আপনি এখানে আমার সঙ্গে আছেন এবং আপনার সামনে আমি মানে বক্তৃতা দেব। এবং আমিও একজন প্রফেসর, আমিও মনোবিজ্ঞানের প্রফেসর, এবং আমি ট্রমা, রেস আর জেন্ডার এই এরিয়া নিয়ে আমি কাজ করছি। এবং যেটা আমি আরো একটু আপনার প্রণেশ যেটা বললেন তাতে একটু অ্যাড করতে চাই যে আমি হিংসা নিয়ে, ভায়োলেন্স নিয়ে, আমরা বাংলাতেই বলবো, তো বাংলাতেই আলোচনা হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, ইয়েস, ঠিক আছে। শুধু মাঝে হয়তো হতে পারে যে কয়েকটা ওয়ার্ডস যেগুলো আমি ইংরেজির ঠিক যে মানে ওই ট্রান্সলেশন ওই করতে পারবো না, সেগুলো আপনারা যদি একটু হেল্প করে দেন তো মানে ভালো হয়। কারণ তো আজকে আমি হিংসা নিয়ে আজ বহুদিন কাজ করছি। আগে আমি প্রেজেন্সে জেলে কাজ করতাম হিংসক যারা ব্যক্তি তাদের নিয়ে, এবং কয়েকটা মানে জেলে যে ওয়ার্ডস যেখানে হিংসা খুব বেশি হতো সেখানে আমি ভায়োলেন্স রিডাকশন প্রোগ্রাম নিয়ে কাজ করতাম। এবং ডক্টর কিরণ বেদি ছিলেন, তিনি আমাকে একটা মেন্টাল হেলথ টিমের হিসেবে ওখানে নিয়ে গেছিলেন। তো সেখানে আমি কাজ করতাম এবং সেখানে প্রচুর কাশ্মীরি মিলিটেন্টসও ছিল এবং তখন পাঞ্জাব মিলিটেন্টসও ছিল। ওদের সঙ্গে আমি বহুদিন কাজ করেছি। তো ওর থেকে আমি মানে জানতে পারি, ওদের সঙ্গে বসে আলোচনা করে, যে মানে কিভাবে হিংসার সূত্রপাত হয়। তো সেই নিয়ে আলোচনা করব এবং এটাও আজকে মানে ওই করার চেষ্টা করব যে মানে যে হিংসা মানে যার সম্বন্ধে আমরা মানে আজকে আলোচনা করব সেটা একটা মানে আকস্মিক মানে ঘটনা নয়, বাট ইট ইজ অলওয়েজ প্ল্যান্ড। ওটা মানে ইটস লাইক মানে আমরা হিংসাকে মনোবিজ্ঞানে বলি যেরকম একটা রেড লাইট আপনি দেখেন না, যে মানে ইট গোজ ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার, এবং সেটা কখনোই আকস্মিক হয় না। হিংসার সবসময় ইন্ডিকেশন দেয় যে ওটা আসছে, এবং সেইটা আমরা আজকে বেঙ্গলে দেখছি। এবং আমি একটা মনোবৈজ্ঞানিক হিসেবে দেখছি যে একটা খুব বড় ভয়ঙ্কর হিংসার সূত্রপাত হবার খুবই সম্ভাবনা, এবং তাই নিয়ে আলোচনা করব। আমি আমি
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমাকে 2003-এ আমাকে গুজরাটে বলে যে আমি ওখানে যে হিংসা হয়েছে তাতে যারা পীড়িত তাদের নিয়ে যেন কাজ করি। তো আমি ওদের যে কাজ মানে করতাম তখন তখন আমি একটা জিনিস নোট করলাম যে যখন আমি ওখানে যারা হিন্দু পীড়িত ওদের সঙ্গে কাজ করতে গেলাম তখন আমাকে ওরা অনুরোধ করলো আমি যেন ওদের সঙ্গে কাজ না করি। মানে দ্যাট ওয়াজ দ্য অ্যাটিটিউড। তো আমি বললাম এটা কেন? তো বললেন যে না মানে যারা মানে বেশি আক্রান্ত হয়েছে ওরা মানে মুসলিম গ্রুপ, আপনি ওদের সঙ্গে যদি কাজ করুন তাহলে মানে বেটার হবে। তো আমি একটা মনস্তত্ত্ববাদ হিসেবে আমি তখন হিন্দু কিংবা মুসলিমে আমি ওই করতাম না। কিন্তু এইটা আমার প্রথম মানে অভিজ্ঞতা হলো যে কিভাবে আমাদের দেশে আমরা হিংসাকে ডিভাইড করি এবং আমরা চুজ করি যে আমরা কার সঙ্গে কাজ করব এবং কার সঙ্গে কাজ করব না। That was my first exposure to the discrimination যে হিন্দু যারা আক্রান্ত হয়, যারা ভায়োলেন্সে পীড়িত হয় তাদের প্রতি যেন আমরা মানে অ্যাটেনশন, তাদের প্রতি আমরা যেন ওই না দিই। আমি তার সঙ্গেই মানে তখন কাশ্মীরে যখন কাজ করলাম তখন আমি রেফিউজি ক্যাম্পসে গিয়ে আমি কাজ করতাম এবং সেখানে আমি নোট করলাম যে ওই একটা হিংসা যার সঙ্গে কেউ কাজ করতে চায় না। কারণ যেখানে হিন্দু পীড়িত সেখানে ভায়োলেন্স নিয়ে কথা বলাটা পলিটিক্যালি কারেক্ট নয়। এবং অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেটা আমার খুব মানে ওই লাগলো যে আমরা এরকম ভাবে মানে মানে ডিসক্রিমিনেট কেন করি, আমরা এরকম ভাবে কেন করছি। এবং যখন আমি ওইটা নিয়ে আরো মানে গবেষণা করলাম, খোঁজ করলাম, রিসার্চ করলাম, তখন আমি দেখলাম যে মানে আমাদের দেশে মানে ভায়োলেন্স কে স্টাডি করা, ভায়োলেন্স কে দেখা ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট। এটা ইটস নট আ টু ওয়ে স্ট্রিট। তো তখন থেকেই আমার ভায়োলেন্সের প্রতি একটা আগ্রহ জন্মায় স্টাডি করার জন্যে। এবং আমি পৃথিবীর অনেক জায়গাতে ভায়োলেন্স স্টাডি করেছি, কিভাবে ভায়োলেন্স রাইজ করে, এবং সেইটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। এবং সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই যে বেঙ্গলে যেটা ভায়োলেন্স হচ্ছে সেটা কিরকম ভায়োলেন্স এবং সেটা কি ইউনিক, রাইট? তো আমি এটা বলবো যে ভায়োলেন্স যদি আমরা ভারতবর্ষে স্টাডি করতে চাই তো আমাদের একটা কনসেপ্ট মানে জানতে হবে যেটাকে আমরা বলি ট্রান্সজেনারেশনাল ট্রমা। ট্রান্সজেনারেশনাল ট্রমাটার এক্সাক্ট বাংলা টার্ম কি সেটা আমি জানি না, তবে ট্রান্সজেনারেশনাল এর মানে হলো যেটা জেনারেশন থেকে জেনারেশন পাস অন করছে। মানে ভায়োলেন্স যেটা সেটা আজকে যদি আমরা যে কোনো ভায়োলেন্স দেখি বেশিরভাগ সময় তার সূত্রপাত হয় অনেক আগে, মানে like many decades ago, like even centuries ago। যেরকম ভারতবর্ষে যেটা হিন্দু মুসলিম ভায়োলেন্স তা সেটা হলো একটা ট্রান্সজেনারেশনাল ট্রমা। তার সূত্রপাত হয় অনেক আগে এবং সেটা চলে আসছে। It is passed on from generation to generation। আর যখন মানে the conditions are amenable, then what we notice যেটা আমরা দেখি যে the violence rises again। এবং সেই জিনিসটাই আজকে আমরা বেঙ্গলে দেখছি এবং আমরা বেঙ্গলে নোটিস করছি যে এরকম একটা সিরিয়াস ভায়োলেন্সের আবার মানে সূত্রপাত হতে পারে এবং তার খুব মানে হাই একটা পসিবিলিটি মানে যেটা তৈরি হচ্ছে, রাইট? তো সেটা কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেটা আমি আজকে আপনাদের ওই করতে চাই। আমি কাশ্মীরের ভায়োলেন্সটাকে স্টাডি করেছি খুব অ্যাজ ক্লোজ রেঞ্জ। এবং যেটা আমি কাশ্মীরি হিন্দুদের কাছ থেকে শুনি যে আচমকা এসব কি হয়ে গেল। তো যখন ওরা এরকম ভাবে বলে তখন আমি ওদের জিজ্ঞেস করি যে আপনারা বলেন যে সবকিছু ঠিকঠাক চলছিল, সবকিছু মানে একটা সোজা রাস্তায় চলছিল, আচমকা ভায়োলেন্স এলো, কিন্তু কখনো কি মানে কিছু আপনাদের মনে হয়নি যে মানে এরকম একটা ভায়োলেন্সের সূত্রপাত হতে পারে? তখন ওরা ভাবতে শুরু করে এবং বলে যে না, অনেক জিনিস ঠিক হতো না। একজন কাশ্মীরি হিন্দু আমাকে বলল
যে আমার সামনে থেকে যদি একটা কাশ্মীরি মুসলিম আসতো, আমি ওদের রাস্তা ছেড়ে দিতাম। আমি আমার বাচ্চার হাত ধরে বলতাম এদিকে চলে এসো। যখন ওদের ফেস্টিভ্যাল হতো, যখন ওদের কোনো গ্যাদারিং হতো, তখন আমরা বাড়ির ভেতরে বসে থাকতাম। যখন ভারত আর পাকিস্তানের ভেতরে ম্যাচ হতো, তখন আমাদের বাড়ির দিকে ওরা ঢিল ছুড়তো। তো আমি যখন ওদের জিজ্ঞেস করি যে আপনারা যখন এইসব দেখতেন, তখন কখনো ভাবেননি যে দ্যাট অল দিস উইল ওয়ান ডে এসকালেট? বলে না, এরকম যে হবে সেটা ভাবিনি। তো তখন আমি আবার জিজ্ঞেস করতাম যে আচ্ছা একটা কথা বলুন, আপনারা যে বলেন যে আপনাদের 7টা এক্সোডাস হয়েছে, দ্য ফার্স্ট এক্সোডাস যেটা ছিল সেটা 15th সেঞ্চুরিতে, এবং যেটা লাস্ট এক্সোডাস হয়েছে 89 তে, এর ভেতরে যে এতগুলো এক্সোডাস হয়েছে, হাজারে হাজারে কাশ্মীরি হিন্দু যে ওখান থেকে পালিয়ে গেছে, আপনাদের মনে হয়নি যে সেটা আবার ঘটিত হবে একটা ল্যান্ডে, একটা জায়গাতে যেখানে 7টা এরকম বারে বারে এক্সোডাস হয়েছে, এবং সববারে এক্সোডাসে কখনো কোনো মুসলমান পালায়নি, সব এক্সোডাসেই সবসময় হিন্দু পালিয়েছে। তো আপনারা কি করে ধরে নিলেন যে এটা আপনাদের সঙ্গে হবে না? না, ভারতবর্ষ স্বাধীন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, পুলিশ আছে, আর্মি আছে, আমাদের কোর্ট আছে, এসব কি কখনো হতে পারে? রাইট? কিন্তু যখন এটা হলো 1989-এ, 1990-তে, যখন সব পালিয়ে এলো, কোর্টও ছিল, গভর্নমেন্টও ছিল, পুলিশও ছিল, গণতান্ত্রিক দেশও ছিল, সবই ছিল, কিন্তু তা সত্ত্বেও এই যে ম্যাসিভ এক্সোডাস, এটা কিন্তু কেউ রোকবার জন্য এলো না, কোনো কোর্ট এলো না, কোনো গভর্নমেন্ট এলো না, কোনো গ্রুপ এলো না, কোনো মানবাধিকারের অর্গানাইজেশন এসে ওটাকে বললো না যে এটা ভুল হচ্ছে। সব এরা নিশ্চুপ হয়ে বসে রইলো, রাইট? তো এই সিচুয়েশনটাকে এবার আমরা প্রেজেন্টে ওয়েস্ট বেঙ্গলে আনার দেখি এবং চেষ্টা করি, এবং দেখি যে ওখানে আজকে যা হচ্ছে তার সঙ্গে কাশ্মীরের এবং তার সঙ্গে ভারতের অন্য জায়গাতে যা হয়েছে সে একটা ক্লোজ প্যারালাল। আপনাদের সঙ্গে আমি একটা মানে মনস্তত্ত্ববিদ হিসেবে আমি বলবো যে জেনোসাইড যেটাকে আমরা বলি যে যখন মাস ভায়োলেন্স একটা গ্রুপ অন্য গ্রুপের সঙ্গে হয়, সেটা কিন্তু আচমকা হয় না। তার অনেকগুলো স্টেপস আছে, যে স্টেপসে এই ভায়োলেন্সটা হয়। এবং আমাকে যদি কেউ আজকে জিজ্ঞেস করে, এবং একজন করেছিল, যে আপনি কোন ফেজে এই জেনোসাইডটাকে দেখেন, জেনোসাইডের 7টা স্টেজ হয়, তখন আমি ওকে বলি যে এটা আজকে আমরা উই আর ইন দ্য 6th স্টেজ। এবং তার মানে হলো যে জাস্ট ওয়ান মোর স্টেজ, এন্ড দেন আমরা ওই থ্রেশহোল্ডটাকে ক্রস করে we will reach that point where there can be a mass violence which is just like all the previous violences that has taken place in Bengal, the last being 1971 and before that direct action day. এবং সেই জেনোসাইডের স্টেপস গুলো কি, এবং আমি যদি আজকে দেখি যে আগামী 16th অগস্টে খেলা হবে দিবস মানে মানাবার একটা প্রস্তুতি চলছে, এবং 16th অগস্ট ইজ অলসো দ্য ডে when direct action day took place. তো এই দুটো কোনো কোইন্সিডেন্স নয়, এই দুটো একটা যেটাকে আমরা বলবো ট্রান্সজেনারেশনাল ট্রমা, সেটা রিক্রিয়েট করবার চেষ্টা একে বলা যেতে পারে। ট্রান্সজেনারেশনাল ট্রমা ওই হয় যে যেরকম একটা পার্টিকুলার ডেতে কিছু হয়ে থাকে, তখন সেই দিনটাকে যদি আবার আপনারা অ্যাজ আ মেমোরিয়াল ইউজ করেন, তো আপনারা পুরনো যত স্মৃতি সেগুলোকে অ্যাক্টিভেট করছেন। You are activating all the memories associated with 16th August in the past, and the goal is to go ahead and make those memories a living reality. তো জেনোসাইডের যে ডিফারেন্ট স্টেপস থাকে, সেই স্টেপস গুলো হলো সিম্বলাইজেশন, ডিহিউম্যানাইজেশন। ডিহিউম্যানাইজেশনের মানে হলো যখন আমরা অন্য গ্রুপকে অ্যাজ লেস দ্যান হিউম্যান দেখি।
জেনোসাইডের আরেকটা মহত্বপূর্ণ স্টেপ হলো যাকে আমরা বলি অর্গানাইজড কিলিং। আমি আহ, যতগুলো আহ, আমি অনেকগুলো কিলিং যে ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি হয়েছে, আমি ওগুলোকে ওর ভিডিও ওর ভাইরাল হয়েছে, ওগুলো সম্বন্ধে আমি ভিকটিমস এর সঙ্গে কথা বলেছি। সবগুলো ক্রাইমের একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্রাইম গুলো হলো অর্গানাইজড। যেরকম ক্রাইমকে আমরা ডিভাইড করি ডিসঅর্গানাইজড ক্রাইম এবং অর্গানাইজড ক্রাইমে। তো ডিসঅর্গানাইজড ক্রাইম হলো যেগুলো স্পন্টেনিয়াস ক্রাইম, যেগুলোতে কোনো অর্গানাইজেশন নেই। কিন্তু যে ক্রাইমস গুলো আমরা দেখছি আজকে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, সেগুলো সব অর্গানাইজড ক্রাইম। এবং অর্গানাইজড ক্রাইম ইজ আ ভেরি স্পেসিফিক or aspect of an impending genocide. অন্য জেনোসাইডের স্টেপস যেগুলো হলো সেগুলো হলো পোলারাইজেশন। পোলারাইজেশন মানে যেখানে আমরা আজকে দেখছি যে যারা হিন্দু তারা নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, আসামে পালাচ্ছে, সেফার এরিয়াতে পালাচ্ছে, ওদের বাড়িগুলো মার্ক করে যারা ভিকটিমসরা এসে সামনে কথা বলছে তাদের পুলিশ বলছে যে তোমরা যদি এরকম করো তো তোমাদের কিন্তু আরো ক্ষতি হতে পারে, তোমাদের আমরা বাঁচাতে কিন্তু আসতে পারবো না যদি তোমরা এরকম ফলো করো। সেই স্টেপসকে আমরা বলি পোলারাইজেশন। তারপরে আইডেন্টিফিকেশন হয় এবং লাস্ট স্টেজ যেটা হলো সেটা হলো এক্সটারমিনেশন। এক্সটারমিনেশন মানে মার্ডার। এবং জেনোসাইডের যে সেভেন্থ স্টেজ, ওই স্টেজটা আমি যেটা বলবো যে মানে ওর থেকে আমরা হয়তো আজকে বেশি দূরে নেই। আমি হয়তো শব্দ কথাটা ইউজ করছি বিকজ আই ডোন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন। কিন্তু যদি অ্যাজ আ মনোবৈজ্ঞানিক, আমি অ্যাজ আ সাইকোলজিস্ট, যদি আমি জেনোসাইড যতগুলো জেনোসাইড স্টাডি করেছি, যতগুলো জেনোসাইডকে দেখেছি, যে স্টেপস ওরা ফলো করে এই প্রেজেন্ট স্টেজে এসছে, আমি এটাই বলবো যে ওয়েস্ট বেঙ্গলে যা আজকে আমরা শুনছি, যা আমরা দেখছি, যা আমরা ভিকটিমস এর টেস্টিমনি থেকে জানতে পাচ্ছি, ওই স্টেপস গুলো আমরা দেখছি আমাদের সামনে হচ্ছে। আর আজকে যদি আমরা কোর্টের উপরে সমস্ত ছেড়ে দিই এবং বলি যে দ্য কোর্ট উইল ডিসাইড অর উই হ্যাভ স্ট্রাকচারস টু ডিসাইড দ্যাট, তাহলে কিন্তু আমি বলবো যে উই মে বি মেকিং আ ভেরি বিগ মিস্টেক। আমরা একটা খুব বড় ভুল করছি। কারণ আমরা যদি দেখি যে যখন আগে জেনোসাইড হয়েছে, কোনো অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউশন কিন্তু বাঁচাতে আসেনি। জুসদের কেউ বাঁচাতে আসেনি, রোয়ান্ডাতে কেউ বাঁচাতে আসেনি। আর্মেনিয়াতে যখন জেনোসাইড হয়, এমনকি হিটলারকে যখন একজন জিজ্ঞেস করে যে আপনি যে এই আজকে পোল্যান্ডে ইউ আর ইনভেডিং পোল্যান্ড, আপনি কি ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করছেন না? তখন হিটলারের জবাব ছিল যে আর্মেনিয়ান জেনোসাইডকে আজকে কে মনে রেখেছে, এন্ড দ্যাট ওয়াজ অনলি 30 ইয়ার্স লেটার। তো আমার যেটা কথা মানে বলার উদ্দেশ্য হলো সেটা হলো যে যখন মাস ভায়োলেন্স এর পসিবিলিটি আমরা দেখি, তখন জনসাধারণকে, অর্ডিনারি লোকেদের যতক্ষণ না ওরা ভয়েস রেজ করবে এবং একটা কালেকটিভ হিসেবে আমরা সামনে এসে এর প্রতিবাদ করব, we will not be able to prevent an impending genocide. Genocide history আমাদের তাই বলে। এবং আজকে অর্গানাইজেশনের উপরে আস্থা রেখে, গভর্নমেন্টের উপরে আস্থা রেখে, আর ডিফারেন্ট ইনস্টিটিউশনস এর উপরে আস্থা রেখে যদি আমরা বসে থাকি আর বলি যে ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না, আমরা হয়তো একটা খুব বড় ভুল করছি। সো আমি এটা মানে টেরর ক্রিয়েট করার জন্য কিংবা অন্য, আমি একটা মনোবৈজ্ঞানিক হিসেবে এটাকে ডিসকাশন, এটাকে আলোচনা করবার জন্য আমি এটা সামনে রাখতে চাই, যাতে আমাদের আর এরকম সিচুয়েশন ফেস না করতে হয়। জেনোসাইড ওয়াচ যারা বিশ্বেতে অর্গানাইজেশন আছে, তারা এটা বলে যে, এবং আমি অনেক জেনোসাইড কনভেনশন, অনেক জেনোসাইডের ওতে আলোচনা করেছি, যে it is important that we come forward and discuss the conditions which may be leading to mass violence or genocide. যতক্ষণ আমরা সেটা না করব, যতক্ষণ না বুদ্ধিজীবীরা এসে সামনে ওটা নিয়ে আলোচনা না করবেন, we may be heading for something deeply unfortunate, a loss of lives. এবং আমার মতে যে এই যে 16th তে যে আমরা এটাকে খেলা হবে দিবস ওই করেছি, খেলা হবে is a very pejorative term,
and it may create more animosity, more hatred, and more anger. And that is what I can say as a psychologist. And that is what we must protest against and say that we must see to it that something like this is not allowed to create more hatred or more anger in society, যেটা অলরেডি বেঙ্গলে অনেক হয়ে গেছে। তো এটা একটা সাইকোলজিস্ট হিসেবে আমি বলতে চাই যে আমরা এটা আলোচনার মাধ্যমে, আমরা এটা ডিসকাশন মাধ্যমে যদি আমরা অ্যাওয়ারনেস রেজ করি, তো এখনো চান্স আছে যে আমরা যে পথে আমরা মানে দিকে যাচ্ছি, যে পথের দিকে বেঙ্গল যাচ্ছে, সেটাকে আমরা স্টপ করতে পারি, রাইট? তো এই আমার মুখ্য পয়েন্টস ছিল আলোচনা করার মাধ্যমে। এবং আমি জানি যে একটা মনোবৈজ্ঞানিক হিসেবে যা আমি বলছি সেটা একটা অন্য দৃষ্টিকোণ, একটা অন্য আলাদা অ্যাঙ্গেল থেকে, কিন্তু মনোবৈজ্ঞানিকরা, সাইকোলজিস্টরা জেনোসাইড স্টাডি করেছে এবং ওরা জানে যে মাস ভায়োলেন্স এন্ড জেনোসাইড সাডেনলি রাইজ করে না। সোসাইটি স্টেজ সাইলেন্ট, সোসাইটি নির্বাক হয়ে বসে থাকে, কিছু বলে না। এবং যখন আচমকা এরকম মানে একটা স্টেপ হয়, তখন যদি আমরা ওটাকে ব্যাকওয়ার্ডস আলোচনা করি, ব্যাকওয়ার্ডস অ্যানালিসিস করি, আমরা দেখব যে there were many steps, many times when we could have stopped it. তো আমি এটাই বলতে চাই যে এখনো সময় আছে এবং আমরা we must do something so that the culture of hatred which is taking place right now in Bengal and rising, the deep polarization and identification that has taken place of the Hindus over there, আর যে ভায়োলেন্সটা ওদের উপরে হচ্ছে, we can take steps to stop that. তো আমি সেটাই বলতে চাই প্রণেশ, এবং এরপরে if there are questions and answers, I would be very glad to take that. ডক্টর রজত মিত্র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে যেভাবে পুরো বিষয়টির ব্যাখ্যা দিলেন যে জেনোসাইড কিভাবে হয়, ভায়োলেন্স কিভাবে শুরু হয়, কিভাবে সেটা এসকালেট করে, তার যে একটা পূর্বাভাস আছে, এবং আপনি একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী হিসেবে আপনি সেটাকে অনুভব করছেন, সেটা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে আপনি শেয়ার করছেন। সবাইকে, সমস্ত ধরনের বুদ্ধিজীবী মানুষদের এগিয়ে আসার জন্য আপনি যেভাবে আহ্বান জানাচ্ছেন, এক কথায় অসাধারণ, অতুলনীয়। এটা আমাদের, যারা আমরা একটু চেতনা সম্পন্ন মানুষ, তাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। যে আমরা যে ধরনের ভায়োলেন্স এবং মাস মার্ডার দেখেছি, আমারও সেই একই জিনিস মনে হয়। বাংলাতে যেটা এখন চলছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট পোল ভায়োলেন্স, দিস ইজ টোটালি আনপ্রেসিডেন্টেড। লাইক এরকম ভায়োলেন্স কিন্তু কখনো হয়নি। একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে এবং সেখানে জয় শ্রীরাম ধ্বনিকে সেখানে মানে বন্ধ করার চেষ্টা হচ্ছে। জয় রামচন্দ্র, আমরা যেটা অকাল বোধন বলি, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব, সেটা শ্রীরামচন্দ্রের অকাল বোধনেরই উৎসব, আমরা সকলেই জানি। কৃত্তিবাস রামায়ণ রচনা করেছিলেন বাঙালি কবি কৃত্তিবাস। অতএব বাংলাতে সেই রামচন্দ্র এবং তাকে প্রতিহত করার যে একটা প্রচেষ্টা, এটা স্বাভাবিক জিনিস। সেটা কিন্তু এক শ্রেণীর মানুষ সেটাকে অন্যভাবে নিচ্ছে এবং তারা এটাকে ভায়োলেন্সের একটা, ইভেন যে নেতৃত্ব যারা আছে তারা একটা ভায়োলেন্স এর দিকে নিয়ে যাচ্ছে এবং এটা আমাদের সমাজের জন্য খুবই বিপজ্জনক। তো এই মুহূর্তে আমাদের এই গ্রুপে যারা আজকে জয়েন করেছেন, অনেকেই আছেন বিভিন্ন শহর থেকে করেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডক্টর মিত্রকে আপনারা জিজ্ঞেস করুন, তাহলে আমরা সকলেই উপকৃত হব। আমরা আরো জানতে পারবো যে কিভাবে how we can stop these things happening, because he is alarming. ডক্টর মিত্র অ্যালার্ম করছেন যে এরকম একটা পরিস্থিতির দিকে কিন্তু বাংলা, ওয়েস্ট বেঙ্গল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেখানে একটা ব্যাপক এই যে খেলা হবে, যে কথাটা, কিসের খেলা হবে, খেলাটা কি, সেই এই যে জিনিসটা, সেটা কি একটা মানে একটা সাবটেল মেসেজ দেওয়া হচ্ছে না সমাজকে যে তোমরা তৈরি হও? ইভেন আমরা মাঝে মাঝেই খবরের কাগজে পড়ি যে অবৈধ অস্ত্র কারখানা, পশ্চিমবঙ্গে যত না কারখানা আগে নষ্ট হয়, তার থেকে বেশি মনে হয় এখন অবৈধ অস্ত্র কারখানার হদিশ পাওয়া যাচ্ছে, যেগুলো অ্যাটলিস্ট খবরে আসছে। আরো কত পাওয়া যাচ্ছে না আমরা জানি না। তাহলে আমরা কিসের দিকে এগোচ্ছি? হোয়াট আর দ্য ইন্ডিকেশন?
So please ask Dr. Mitra any question you have. যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। আমি দুটো জিনিস আপনাকে আপনার যা বললেন প্রণেশ আমি আপনাকে কমেন্ট করতে চাই। তো একটা হলো যে আমরা যে ভায়োলেন্সটাকে বলছি পোস্ট পোল ভায়োলেন্স, এটা we must stop saying that because that way আমরা ভায়োলেন্সটাকে মিনিমাইজ করছি। It is actually a mass violence that is taking place. কারণ যখন আমরা ভায়োলেন্স করি কিভাবে আমরা ওটাকে ডিসক্রাইব করি, আলোচনা করি, that determines যে ওতে আমরা লোকেদের পারসেপশন কিভাবে তৈরি করছি। This is not post-poll violence. Let us not call it post-poll violence. Let's call it a mass violence against a particular community, which is genocidal violence. আমরা কারেক্ট টার্ম ইউজ যদি যতক্ষণ না করব, আমরা ওটাকে যদি মিনিমাইজ করব, তো আমরা ওটাকে ওর পুরো যে ইম্পর্টেন্সটা, ওর পুরো যে সিগনিফিকেন্সটা, সেটা আমরা ওটাকে দিচ্ছি না। এবং জেনোসাইডাল ভায়োলেন্স যেটা, সেটা সব জায়গাতেই আগে দেখা গেছে যে ওটাকে আমরা মিনিমাইজ করেছি সব জায়গাতেই বিশ্বেতে, এবং খাস মানে বেশিরভাগ মানে ইন্ডিয়াতেও, মানে যখনই এরকম মানে কোনো ভায়োলেন্স হয়েছে, we talk of it as post-poll this or after this, as if it is connected to that. এই যে ভায়োলেন্সটা, এটার সঙ্গে পোলের কোনো কানেকশন নেই। এই যে ভায়োলেন্সটা হিন্দুদের উপরে হচ্ছে আজকে, এটার সঙ্গে পোলের কোনো কানেকশন নেই, এটার সঙ্গে ইলেকশনের কোনো কানেকশন নেই। It is completely independent of the poll. It is completely independent of the election. This is organized violence against a race, against a community, for being who you are. Apni kon race, kon political ideology, ki apnar bichardhara, তার উপরে বেস করে আপনার সঙ্গে এটা ভায়োলেন্স হচ্ছে। এটার সঙ্গে ইলেকশনের পোলের কোনো কানেকশন নেই। একটা এইটা। আর সেকেন্ডলি যেটা ওই হচ্ছে খেলা হবে, খেলা হলো এন্টারটেইনমেন্ট, তাই না? রাইট? এবং যখন জেনোসাইড হয়েছে, তখন জেনোসাইড হ্যাজ বিন অলওয়েজ কভার্ড আন্ডার এন্টারটেইনমেন্ট, অলওয়েজ। মানে যে কোনো মাস ভায়োলেন্স আপনি দেখুন, ওই মাস ভায়োলেন্সটা সব সময় it is covered under a layer of entertainment, খেলা, enjoyment. যেরকম কাশ্মীরে হিন্দুদের যখন কনভার্ট করতো, তখন ওদের গলা অবধি ডুবিয়ে দিত মাটির ভেতরে, এবং বলতো যে যদি না কনভার্ট করো তো আরো নিচে নিয়ে যাবে। এবং the people used to cry, people used to wail, and the অন্য যারা তারা হাসতো ওটা দেখে। যখন জার্মানিতে জুসদের বলতো যে ইয়েলো স্টার এখানে যাবে, তখন লোকে ওদের দিকে চেয়ে হাসতো। দ্যাট ওয়াজ দ্য এন্টারটেইনমেন্ট। সো ভায়োলেন্স ইজ ভেরি অ্যাবহরিং। ভায়োলেন্সকে আমরা ঘৃণা করি, কিন্তু যারা যেখানেই মাস ভায়োলেন্স ক্রিয়েট করে, তারা একটা উপায় ধরে নেয়, যারা ওর সঙ্গে একটা এন্টারটেইনমেন্ট ওয়ার্ড জুড়ে দেয়। এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এবং এটা কিন্তু একটা রিয়ালিটি। ভায়োলেন্সের সঙ্গে এন্টারটেইনমেন্টের একটা ডিপ রিলেশনশিপ আছে। যখন এখানে আমেরিকাতে যখন ওরা নেটিভ আমেরিকানসদের গুলি করত, তখন ওদের নানা রকম খেলা করত, ওদের গাছ থেকে ঝোলাতো, ওদের পালাতে বলতো, এবং দে ট্রাই টু পিক আ শট এট ইট, হুইচ বিকেম অ্যান এন্টারটেইনমেন্ট। ওদের যে এক্সটারমিনেট করেছে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সমস্ত কিন্তু অ্যাজ আ খেলা হয়েছে। তাই যেখানেই খেলা ওয়ার্ডটা আমি শুনি, আর পার্টিকুলারলি আমি শুনি যে এটা এরকম একটা দিনের সঙ্গে করছে যার সঙ্গে ভায়োলেন্সের একটা খুব ক্লোজ কানেকশন আছে, তো আমি আবার দেখছি যে একটা কানেকশন হবার সম্ভাবনা এখানে, কিন্তু ওটাকে আমরা রুল আউট করতে পারি না। তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস বিকজ জেনোসাইড ইজ অলওয়েজ কানেক্টেড টু গেমস, টু এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্লেয়িং। সেইটাই আমি আজকে আপনাদের সামনে রাখতে চাই। তো অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বললেন। অ্যাকচুয়ালি আমরা যেহেতু ওই সাইকোলজিক্যাল পার্সপেক্টিভটা আমরা বুঝতে পারি না, আমরা ভাবি বোধহয় এইটার জন্য এইটা হয়েছে, বাট ইউ আনভেলড দ্য সাবটেল মেসেজ যে খেলা হবের সাথে এই যে কথাগুলো, দিস ইজ অ্যান অ্যামেজিং থিং। এবার আমাদের আপনারা যদি প্রশ্ন করতে চান, দাদা শিশির দা প্লিজ আনমিউট ইউরসেলফ। সিম্পল প্রশ্ন, আমি হিউস্টন থেকে বলছি।
Dr. Mitra, thank you taking the time এবং আপনি যেভাবে বোঝালেন অ্যাপ্রিশিয়েট। আমার কয়েকটা কোয়েশ্চেন, আপনি বললেন স্টেজ 6 এ আছি। আমার যেটা আমি কয়েকটা পয়েন্ট ভাবছিলাম যে পাবো, কিন্তু ফ্র্যাঙ্কলি আমি পাইনি। আমি দেখলাম যে কমপ্লিটলি আমরা if we dance around the bush but don't go to the point, তাহলে আমরা will never be able to hit the nail. Forget about hitting the nail on the head, will not even hit the nail at all. Yeah. আমরা পলিটিক্সটাকে সম্পূর্ণ বাদ দিয়েছি। Politics is at the center of this thing. We know that, we all know that in our guts. আমরা শুধু এক্ষুনি আমরা শুনলাম, আমার খুব ভালো বন্ধু এখানেই থাকে, যে একজন কমিউনিটি টার্গেট হচ্ছে। আমরা অবভিয়াসলি হিন্দু কমিউনিটি টার্গেট হচ্ছে। আমরা যদি ডিরেক্টলি ফ্র্যাঙ্কলি ওপেনলি না বলি আমরা আমেরিকায় বসে আছি বলে, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করছি, আপনি সেটা আমাদের মনোবিজ্ঞান থেকে বোঝালেন, কিন্তু আমাদের কিন্তু ডিরেক্টনেসটা খুব অভাব। নাম্বার ওয়ান। খেলা হবে একটা টার্ম সিম্যান্টিক্স। আমাদের সিম্যান্টিক্স কে আঁকড়ে ধরলে খেলা হবে। অনুব্রত মন্ডল এসব কতগুলো একেবারে মানে রাস্তার জিনিস। আমাদের দেখতে হবে বাংলা রাজ্য, বাংলাটা কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে আপনি বললেন যে 7 স্টেজ, ইউ মেনশন অ্যাবাউট দ্যাট রোয়ান্ডা, ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা যদি ম্যাপটা খুলি ফ্রম চেচনিয়া টু সুদান, ওয়েদার ইট ইজ রোয়ান্ডা, আমাদের এখন বাংলাটা পড়েছে। বাংলা হিংসার পর হিংসার পর হিংসা দেখে এসছে। কিন্তু আপনি দুটো জিনিস বললেন, 1971 সেটা তো একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধ ওয়াজ দ্য মেইন থিং, এবং তার সাথে অন্যান্য কম্পোনেন্ট ছিল, এবং ডে ডাইরেক্ট অ্যাকশন ডে। কিন্তু দুটো জিনিস আমি দেখলাম যে অ্যাবসেন্ট, সেটা আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করে বুঝতে চাই। একটা হচ্ছে যে আমরা যদি নাম্বারও দেখি, নাম্বার অফ হিন্দু সংহার সেম নেম অফ পলিটিক্স, সেটা হয়েছিল মারিচ ঝাঁপি। সেটা তখন কোনো ইন্টারনেট ছিল না, পেপার কোনো কভার করেনি, এবং একতরফা শেষ করে দেওয়া হয়েছিল, আমরা সেটা জানি। আরেক এর আগেও হয়েছিল নকশাল আমল, নকশাল নাম দিয়ে বিশিষ্ট ভদ্রলোক ব্যারিস্টার, টাই স্যুট পরা, পশ্চিমবাংলার যুব জনতাকে শেষ করেছিল মেরুদণ্ড একেবারে। মানে শুধু কলকাতা না, আমি তখন খুব ছোট ছিলাম, কুটিঘাটি, আমি সেখানে বড় হয়েছি বড়নগরে। খানিকটা মনে আছে সেই সময় as 7-year-old, though 70 to 73 years. The point is, আমরা যদি ডিরেক্টলি না যাই, এবং পলিটিক্স এবং এই যে রিলিজিয়ন, যেটা unfortunately this one religion is fighting with everything because it is politically driven, militarily driven, এবং সেটাকে লেভারেজ করে পলিটিক্স। একই জিনিস করেছিল যখন জিয়াউল হক মারা গেল 1988-এ, আপনি জানেন। তারপরে তো বেনাজির এলো, এসে প্রথম জিনিসটা চালালো হিংসাটা চালালো, because that was the point she was trying to leverage. এবং মাইকেল মানে শুধু এক্সোডাস হয়নি, I want to go back to your point of এক্সোডাস, হত্যা হয়েছিল। কিন্তু এই হত্যাটার ফাউন্ডেশনটা কি, সেটা তো হিস্ট্রি মানে চলেই আসছে। সেইখানে আমাদের যেতে হবে। আমাদের টুটসি বা হুলু জাতিদের মধ্যে যেটা হলো, হুতুদের মধ্যে রোয়ান্ডাতে, সেখানে আমাদের অ্যানালিটিক্যাল বিচার করে একটা লেসন লার্ন করে আমাদের বসে থাকলে হবে না, জিনিসটা ব্যাপারটা পুরো একাডেমিক হয়ে যাবে। সেটাই আমার বক্তব্য। আমি আপনার সঙ্গে ধন্যবাদ শিশির দা। হ্যাঁ, সরি, প্রণেশ বলুন। ডক্টর রজত মিত্র, yes please go ahead, answer the question. He has a question, yes please. Sure. I think মানে আপনি যেটা বললেন তার সঙ্গে আমার কোনো মতভেদ নেই। আপনি যা বললেন ঠিকই বললেন। আমি মানে যেটা বলো, যেরকম আমাদের অ্যাওয়ারনেসটা স্টার্ট করা উচিত স্কুল থেকে। আমাদের যারা স্কুলের বাচ্চারা, তাদের আমি চাই যে ওরা যেন জানতে পারে যে হাউ উই হ্যাভ গন থ্রু ভায়োলেন্স অ্যান্ড জেনোসাইড, যেটাকে আমরা কেয়ারফুলি অ্যাভয়েড করি। এবং আজকে যেটা আমার মানে সব থেকে বেশি ওই হলো যে মানে if we have to use direct terms, yes we should be using direct terms. আজকে যে আমরা direct terms ইউজ করছি, আমরা আগে এত direct terms also ইউজ করতে পারতাম না। এবং we all in India, particularly me, আমাদের এই যে ডাইরেক্ট টার্মস আমরা ইউজ করি,
ওতে কিন্তু আমাদের থ্রেট অনেক বেড়ে যায়। মানে থ্রেট এমনিতেও আছে, কিন্তু যে আমাদের দেশে এখনো you can be arrested for creating disharmony through your talk, through your speech. So you have to go through it in such a way so that you can protect yourself, your family, not only from people who are criminals and who are out on the violence right now, কিন্তু ও ছাড়াও অন্য গ্রুপসের থেকে। So that is why, I mean, I'm not saying that আপনাকে politically correct মানে হতে হবে, but you have to use terms in such a way that people understand, so that people don't take you as radical and people begin to start discussing, debating over this. আজকে যে আমরা এই ডিবেটটা করছি, it is important that this debate starts in schools, so that our children, আমাদের যারা বাচ্চারা, তারা যেন জানতে পারে যে তাদের পূর্বজরা কিসের ভেতর দিয়ে গেছে, রাইট? আপনাকে একটা ছোট উদাহরণ মানে দিতে চাই, এই আমি অনেক সময় দিই এটা, যে বিড়লা মন্দির যেটা, সেটা 1939-এ তৈরি হয়। তার আগে দিল্লিতে 1000 বছর ধরে কোনো টেম্পল কিন্তু ছিল না, রাইট? নাও ওই যে টেম্পলটা তৈরি হয়, সেটা তৈরি হয় কারণ ওই সময় স্বাধীনতা আন্দোলনের একটা জোর ছিল, একটা এনার্জি ছিল, একটা ওই ছিল, সেই জন্য এটা তৈরি হয়। কিন্তু কোনো ওর বাইরে সাইনবোর্ড নেই ওটা ডিসক্রাইব করার যে কিভাবে এত বছর পরে আবার একটা হিন্দু মন্দির তৈরি হলো। আমরা হিন্দুরা এখনো অ্যাজ আ কমিউনিটি we are deeply defensive, আমরা খুবই ডিফেন্সিভ হিসেবে ব্যবহার করি, এবং ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা ওই ডিফেন্সিভনেসটাকে ছেড়ে সামনে এসে we confronted directly. আপনি যদি দেখেন যে ওয়েস্ট বেঙ্গলে এই যে ভায়োলেন্সটা হয়েছে, কোনো পলিটিক্যাল লিডারশিপ কিন্তু এখনো ওটাকে ক্রিটিসাইজ করেনি, ইনক্লুডিং দ্য ওয়ান যারা মানে যাদের আমরা এক্সপেক্ট করি যে যারা এসে করবে, রাইট? কিসের ভয় ওদের? এই যে সাইলেন্সটা, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ দিস সাইলেন্স টেলস আস দ্যাট অ্যাজ আ কমিউনিটি আমরা এখনো ওই স্টেজে পৌঁছইনি যে স্টেজে পৌঁছে আমরা এটাকে ওপেনলি ডিসকাস করতে পারি, and the goal is that we need to prevent another violence from taking place, right? Politics যেটা আমরা জানি, it begin and violence, it begins with exclusion, এবং আজকে যেটা বেঙ্গলে হচ্ছে, that is exclusion of a degree which dehumanizes, and this along with polarization is the last stage before the 7th stage of genocide, jeta extermination, it starts. So that is why I would say that we are at a very risky stage. Yeah. আমি বলি, শরদিন্দু বলছি আমি দিল্লি থেকে। হ্যাঁ, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। ডক্টর মিত্র, হ্যাঁ ডক্টর মিত্র নমস্কার, খুব ভালো বললেন। হ্যাঁ, একটা দুটো কথা আমার প্রশ্ন আছে। নাম্বার ওয়ান, আমরা যা লোকাল মিডিয়ায় দেখছি বা এনএইচআরসি যে রিপোর্ট, সেটা আমি সবটাই দেখেছি। তার ভিত্তিতে আপনার কোনো রিফ্লেকশন, এক্স্যাক্ট যে ঘটনাগুলো তার আপনার কোনো কমেন্ট আছে কিনা, নেচার অফ ক্রাইম, সেটা আপনি থিওরি দিয়েছেন, থিওরিটিক্যাল গ্রিড দিয়েছেন, খুব ভালো বলেছেন, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ খুব ভালো। এটা যেই রিপোর্টটা বেরিয়েছে বা যেগুলো মিডিয়া রিপোর্টে পেয়েছি আমরা, তাতে আপনার কোনো কমেন্টস আছে কিনা? নাম্বার ওয়ান, কি আপনি কি দেখতে পাচ্ছেন ট্রেন্ডগুলো? আপনার কাছে কতগুলো স্টোরি আছে আপনার কাছে? যেই স্টোরিটা এনএইচআরসি, তার বেশি স্টোরি কি আপনার কাছে আছে? এরা কি স্টোরিটা পুরো দিয়েছে না কিছু ধামাচাপা দিয়েছে? নাম্বার ওয়ান। সেকেন্ড, কমিউনাল অ্যাঙ্গেল তো ভীষণই ক্লিয়ার হচ্ছে। থার্ড ব্যাপারে, কাশ্মীরি হিন্দুদের এক্সপালশনে আমি একসময় কাজ করেছি, তো আর সেটা আমি বহু জায়গায় বলেছি যে আমাদের দেশে এত কিছু ইনস্টিটিউশন থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশন, আর্মি, কেউ কিছু করেনি। আমরা ভেবেছি বোধহয় এইবারে, আমরা 99-এ ভাবলাম এইবারে বোধহয় ওরা ফিরে যাবে, 7 বছর থেকে ভাবছি বোধহয় কিছু করা যাবে, এখন কিছু হয়নি। সে ব্যাপার হচ্ছে একটা, সবাই হিন্দু ব্যাপারে সবাই এড়িয়ে যায়। আপনি ঠিক বলেছেন, যে নিয়ে যেই বলার জন্য আমরা অনেক কাছে অপ্রিয় হব, যে আমরা যাদের কাছে ভেবেছিলাম যারা কিছু করবেন, তারা এখন কিছু করেননি। এখন রিপোর্ট করেছে এনএইচআরসি, তার বেসিসে অ্যাকশন হবে, কিন্তু ব্যাপারটা গড়িয়ে যাচ্ছে অনেক। ইমিডিয়েট অ্যাকশন না হলে মেসেজটা ভুল যাবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বাঙালি হিন্দু ভুক্তভোগী, বাঙালি হিন্দু দেশ ছাড়া হয়েছে,
আর এই দেশটা সবাই বলছে বহুকাল ধরে, কারণ আমরা তো ইনফিল্ট্রেশন নিয়ে বহু কাজ করেছি, বাংলাদেশ হিন্দু নিয়ে কাজ করেছি, লিখেছি, বহুদিন ধরে বলছি যে শীঘ্রই পশ্চিমবাংলা ভয়ঙ্কর বিপদ আসছে। তখন আমরা এখন প্রবাসী, আমরা 150 বছর বেঙ্গলের বাইরে আছি, আমার ফ্যামিলি ডাইরেক্ট ইনভেট, বাট আমি এনে কাজ করি, আমি চিন্তা করি কিছু হলে হিন্দুরা কোথায় যাবে, কেউ কি শেল্টার দেবে? 47-এ তো কালেকটিভ গিল্ড ছিল, সবাই ছিল, নেহরুজি ছিলেন, যাই হোক, ওরা বলে না সবাইকে সব স্টেটে পাঠানো হবে, বিহার, ইউপি, এখানে ওখানে দণ্ডকারণ্য সব দিকে হিন্দুদের দিয়ে ফেলবে। এখন সেটা সম্ভব হবে? আর 16 অগস্টে খেলা হবে, এটা মানে কি? 16 অগস্ট হলোকস্ট হয়েছিল, হিন্দু হলোকস্ট হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, রিপোর্ট হয়েছে, বই হয়েছে। 16 অগস্ট আপনাদের কাছে, যারা সবাই অ্যাটেন্ড করছেন, আপনারা সবাই ওয়েল কানেক্টেড, আপনারা অত্যন্ত বিদ্বজ্জন, আপনাদের সারা বিশ্বে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পশ্চিমবাংলা আছেন, ভারতে আছেন, আপনারা কি পাচ্ছেন 16 অগস্টে লোকের মনে কি ধারণা হচ্ছে? এই কথাগুলো আপনাকে আমি বিক্ষিপ্ত প্রশ্ন করলাম, যদি একটু বলেন। আর আপনাদের কাছে যারা মানে বিশিষ্ট অডিয়েন্স জানতে চাও, আপনারা কি ভাবছেন 16 অগস্টে খেলা হবে মানেটা কি, আপনারা কি বলছেন? আর সেই নিয়ে কোনো কিছু অ্যাকশন প্ল্যানিং, অ্যান্টিসিপেশন? হিন্দুদের প্রবলেম হচ্ছে আমরা অ্যান্টিসিপেট করতে পারি না, আমি এই নিয়ে অ্যান্টিসিপেশন আমাদের ইনক্যাপাসিটি বহু জায়গায় লিখেছি, বলেছি, এটাও খুব, এইটা হচ্ছে আমরা কিছু করছি না, সবাই বসে আছি, হয়ে গেছে, একটা টুইট দেখলাম। আর বেঙ্গলে তো আমাদের মানে বুদ্ধিজীবী, আমি সত্যি কথা 7 বছরে অনেকগুলো ইনস্টিটিউশন আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, সেটা একটাও গভর্নমেন্ট ছয়নি, কোনো কাজ হয়নি। আমি বলছি যে আমরা বহুদিন থেকে বলছি, যত থেকে যে এতগুলো ইনস্টিটিউশনস আছে বেঙ্গলে, ফান্ডেড বাই এইচআরডি, মিনিস্ট্রি কালচার, সেখানে লোক দাও নিজের, ভারত কাজ করো, কোনো কাজ হয়নি, উল্টো কাজ হচ্ছে। এশিয়াটিক সোসাইটি, আমি বলছি জাস্ট এটা বলে শেষ করবো, এশিয়াটিক সোসাইটি ইন্ডিয়ার কি ওয়ার্ল্ডের, এশিয়ার মোস্ট রেসপেক্টেড একাডেমিক অর্গানাইজেশন, 1784 কলকাতা হয়েছিল। সেই বডিটাকে আমরা প্রথম থেকে বলছি এটা মিনিস্টার পুরো ফান্ড করে, এক্স অফিসার মেম্বার হচ্ছে, তোমরা কারণ হিউজ রিসোর্সেস আছে, সেমিনার করে, ফান্ডিং করে, প্রজেক্ট করো, কিচ্ছু হয়নি 7 বছরে। ইতিমধ্যে আমি বলছি সব্যসাচী ভট্টাচার্য, আর পার্সোনাল রেসপেক্ট ফর হিম, আগে আমাদের আইসিসি এর চেয়ারম্যান ছিলেন, বিশ্বভারতীর ভাইস ছিলেন, লেফট হিস্টোরি, বাট শরদিন্দু দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি প্রশ্নটা রেখেছেন, করেন 3টে হলো একটু ঠিক আছে, বাস হ্যাঁ, বাস 1 মিনিট, লাস্ট মিনিট, হ্যাঁ জানি বড় হয়ে যাচ্ছে। তো এই অ্যাবসেন্সে এশিয়াটিক সোসাইটিটা এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হাত নেই, অত লোকাল এজেন্ডা চলছে ওখানে, এই বলুন, ঠিক আছে, সো মাচ। ধন্যবাদ শরদিন্দু দা, আপনি আপনার প্রশ্নের জন্য। Dr. Rajat Mitra, if you can, because we have couple of more questions, like Shanmoy Mukherjee, he has a questions, then Ashish Shanigrahi, Devotosh, Dr. Devotosh Mojumdar, উনি আছেন ওয়াশিংটন ডিসি থেকে, আপনাকে প্রশ্ন করবেন, প্লিজ। আমি শরদিন্দু দাকে খুব মানে সংক্ষেপে জবাব দেব, কারণ আই থিঙ্ক যেটা উনি বলেছেন সেটা সত্যি এবং খুবই, তো ওনার প্রথম প্রশ্নটা ছিল যে আমি কটা রিপোর্ট দেখেছি, রাইট? তো আমি যখন যেদিন ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হয় সেদিন এবং তার পরের দিন কয়েকদিন কন্টিনিউয়াসলি আমাদের একটা গ্রুপ চলেছিল, তখন ওতে যারা ওয়েস্ট বেঙ্গলে যারা পীড়িত তারা ওতে এসে আমার সঙ্গে এবং গ্রুপের সঙ্গে আলোচনা করত। তো ওই যে দিনগুলো, সেই দিনগুলো, ওই যে ইভেন্ট গুলো, ওই যে ওরা শেয়ার করতো, ওরা যে একটা ফিলিং অফ টেরার যে ফেস করতো, ওরা যে মানে বলতো যে আমাদের মানে যে কোনো মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু কেউ আমাদের এসে এখনই শেষ করে দিতে পারে এবং আমাদের 10টার আগে পালিয়ে যেতে হবে। তো ওই যে ওদের যে ন্যারেটিভস, ওই ন্যারেটিভস গুলো আমি আজকে মনে করে আপনাদের সামনে রাখতে চাই। এবং আমি জানি না যে আমি মানে কতগুলো এনএচআরসি রিপোর্ট এক্স্যাক্টলি নাম্বার আমার কাছে নেই, কিন্তু আমি এটা বলতে চাই যে যখন জেনোসাইড হয় কিংবা জেনোসাইড আসন্ন, তখন আমরা অনেক সময় ডিটেলস এর ভেতরে হারিয়ে যাই। কটা ওই মার্ডার হয়েছে, কটা ওই হয়েছে, আপনার কাছে কটা রিপোর্ট, আমরা তখন লার্জার পিকচারটাকে কিন্তু দেখি না। যারা মারা গেছে, যাদের মারা হয়েছে,
মারা গেছে মানে বলা ভুল, তারা এই জন্য মারা গেছে because they belong to a particular group, they belong to a particular ideology, they belonged to a particular way of thinking and doing things, এবং সেই জন্য ওদের মারা হয়, এবং that is a prerequisite for a genocide. So that is what I will say, that when you get killed for what you belong to, what your thinking is, then that to me is a precursor, and that is enough. So আমি এটা বলবো যে I don't know whether it is 15 or 150 or 1500. The number is not relevant over here. The number is that you are being killed, you are being threatened in large numbers because you belong to a certain ideology. That is the precursor of genocide. এবং সব সময় দেখা গেছে জেনোসাইডের আগে যে আমরা ডিটেইলস নিয়ে ওই করছি, সুপ্রিম কোর্ট কটা কেস দেখেছে, এনএচআরসি কটা ওই দেখেছে, yes they are important, but we also must rise above that, এবং আমরা we must see the intent, the motive and the similarities between this what is happening right now and other genocides across the world. তো খেলা হবে যেটা যেটা লাস্ট কোশ্চেন শরদিন্দু দার ছিল, that is attempt at entertainment so that the mind of the people can get diverted and something of very grievous, heinous nature can be carried out. That is all what I want to say right now. Yeah. Thank you, Dr. Mitro. এবার দেবতোষ দা, আপনার you have Dr. দেবতোষ মজুমদার, he has a question. ওনার প্রশ্ন আছে, দেবতোষ মজুমদার, please. So 2 questions I will quickly ask. So one question is that those who are doing this genocide, doing this crime, they have a hateful ideology. How do we combat it? Because in one way, we cannot spread hate, but how we combat that hateful ideology? Should we fight physically or just ideologically? That is number one. Second thing, we should have a strong legal network, which should be ready, to combat anything which goes against the ethos of humanity. Your thoughts and suggestions. My thoughts and suggestions on this are that to genocide, according to Genocide Watch and other organizations, can only be stopped in one way. Legally, we do not have the apparatus to stop a genocide. No legal court has ever stopped a genocide. When Armenian genocide happened, when the Jewish genocide happened, there were legal courts in their countries also. There are legal courts everywhere. Legal courts do not stop genocide, right? Because what you require, what you want for genocide is proof. And what you can point out is the similarity between one genocide and others and say that this is what is happening. What is important for genocide is a mass rising. What is important for genocide is a political will, and in absence of a political will, common people, intellectuals must come forward and raise their voice against it. Everywhere, the first thing a fascist or a dictator does when coming to power is that they kill the authors, they kill the writers, they kill the people who are speaking about something. Apni jekhani dekhen, right? Yeah. What did Nazi Germany do? The first thing, they burnt the books. এবং এটা হয়তো জানা নেই যে Nazi Germany, one of the first things they did was destroy every Jewish library in Europe. It was a mass burning. এবং আজকে যেটা সামনে এসছে, they wanted to kill the Jewish intellectual capital, right? They wanted to kill the Jewish intellectuals. আজকেও the intellectuals, only if they come forward, who are remaining silent, can you actually prevent mass violence. That's the only way. I'm afraid there is no other way, right? Yeah. We must go ahead and speak about it. Another thing, so in 1971, my grandfather was picked up by Pakistan Army and Rajakars and was killed. But say we went to in front of the Pakistan embassy in Washington DC and protested. Do you think this kind of thing, gives any fruit, any value? No. No, not at all. No. Okay. I think as we need to say is that we need to be direct about it. We need to stop being politically correct. We need to say that এটা যেটা হচ্ছে, this has a dangerous omen. Khala hobe is a dangerous sign, which is akin to hiding something very heinous and evil
through the portals of entertainment, just in the same way it has been done in the past, right? The more you laugh, the more you make a humor or joke about something, the easier it is to carry out a crime, right? So for small crimes, you don't need to create entertainment. For large crimes, you need to create entertainment for the population to say that, look, something entertaining is happening, so why are you worried, right? So that is a dangerous thing, and that has been carried out by every society, by every fascist government which has tried to exterminate. And that is what we need to raise and talk about more openly and directly. Excellent question, Dr. Debatosh Majumdar, and an excellent answer by Dr. Rajat Mitra. I think অসাধারণভাবে আপনি বললেন যে এন্টারটেইনমেন্টের থ্রু দিয়ে মানুষকে প্রভাবিত করে তাদের মানসিক সত্তাকে দাবিয়ে দিয়ে, কেননা হিউম্যান বিং ন্যাচারালি দে আর নট হেটফুল or having crime in mind, but once it is put in a form of entertainment, then it is easy. Sometimes people even become intoxicated before going for killing. Thank you, Dr. Mitra. And now আমরা এখন প্রশ্ন শুনবো সন্ময় মুখার্জি। সন্ময় বাবু, আপনি kindly, I'm just asking you to unmute and ask your questions, please. Sir, hello. শুনতে পাচ্ছেন তো নিশ্চয়? হ্যাঁ, আপনি ভিডিওটা অন করুন একটু কাইন্ডলি। ওকে, দেখা যাচ্ছে কিনা জানি না। Yes, absolutely. হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল অনেকদিন বাদে কথা হচ্ছে, দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ডুইং দিস। নমস্কার। তো আমার প্রশ্নগুলো সবই অলরেডি প্রশ্ন করা হয়ে গেছে, কিন্তু আমার একটাই, আমি এর মধ্যে অনেকগুলো ব্যাপারে ইনভলভড আছি। যেটা দেখছি হচ্ছে যে এটা একটা সিস্টেমিক প্রবলেম। মানে এটা যেটা একজন জিজ্ঞাসা করেছিলেন যে জিহাদি মাইন্ডসেট ভার্সেস নন জিহাদি মাইন্ডসেট, এটা একটা সিস্টেমিক ইস্যু, এবং এটাকে কাউন্টার করতে গেলে ইটস এ লং টার্ম ফাইট, আই নো, বাট ইন বেঙ্গল রাইট নাও, so that's as the way it is, what would be the next 2, 3, 4, even less, next 1 year's approach to halt this, to stop this? আমরা ইন্টেলেকচুয়ালরা এখানে সেখানে, আমরা আমেরিকাতে বসে অনেক বড় বড় কথা বলতে পারি, বাট so I have a little theory and I would like to get a comment because I'm very straightforward. I think the primary problem with we Hindus is that we don't have a, and আমি যখনই বলি লোকেরা আমাকে আমার দিকে তাকায় অন্যভাবে, we don't have a strategic plan. We don't think that we will be, say, by year 2500 will be the number one religion in the world. এই ধরনের চিন্তা ভাবনাগুলো যদি আমরা আমাদের মধ্যে না আনতে পারি, খ্রিস্টানদের এই আইডিয়া আছে, মুসলমানদের এই আইডিয়া আছে, এব্রাহিমিক রিলিজিয়নদের জেনারেলি আইডিয়া আছে, জুইশরা প্রবাবলি a little exception. So number one. Number two হচ্ছে যে even coming from that, we need to have a counter strategy. How do we expand our ideas, philosophy, and all that? And third point হচ্ছে, currently in Bengal, there has to be a counter military strategy. I'm being very straightforward. You cannot stop that violence. I have seen 1971 violence with my own eyes. I've been on the border areas. I know what happened that time, and some of you probably know even more directly than me. But এটাকে বন্ধ করতে গেলে you need a counter military strategy. It's a military action, coordinated military action, driven by an ideology that has to be stopped by a counter ideology and a counter military strategy. Without that, I think we're all talking in thin air. So তুমি কমেন্ট করতে পারো? হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। We understood what you want to give us a message, that we really need a strategy. Everything is about strategy, definitely we know. And কাজ হচ্ছে চারিদিকে, বিভিন্নভাবে লোকজন কাজ করছে, creating awareness, disseminating information, organizing. Even নর্থ আমেরিকাতে বা পৃথিবীর বিভিন্ন দেশে
বাঙালিরা বিভিন্ন সময়ে তারা আলোচনা করছে, মানুষের মধ্যে চেতনা তৈরি করার চেষ্টা করছে, লোকজন জাগরিত হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষের মধ্যে সেই বার্তাগুলো পৌঁছানো হচ্ছে। এরকম না যে কাজ একেবারে বন্ধ হয়ে গেছে বা কিছু হচ্ছে না, সেটাও ঠিক নয় আমার যতদূর ধারণা। তবে আরো কাজ বাকি আছে। ডেফিনেটলি ইট ইজ এ কালেকটিভ এফর্ট অ্যান্ড উইজডম দ্যাট উই নিড টু কিপ অন। তো রজত দা, আপনি ডক্টর রজত মিত্র, প্লিজ আপনি if you have anything to say, then otherwise we go to the next questioning. I think no, আমার কোনো বলার নেই। Okay. Shanmay da he made a comment, so I think. Okay, I thank agree you. with that. Okay, আশিস বাবু, আপনি কাইন্ডলি আনমিউট করুন আর প্লিজ আস্ক কোশ্চেন। নমস্কার। নমস্কার। আমি বাঁকুড়াতে থাকি। হ্যাঁ, তা 2011 আনটিল 2011 বামফ্রন্ট যে মাস কিলিংস ওখানেও করেছে, প্র্যাকটিক্যালি দে এমপ্লয়েড দ্য ইয়াং পিপল টু ফাইট এগেনস্ট টিএমসি অনলি দ্যাট টাইম। তো there were too many killings at that time, but it is true that time people went out to vote over the night. সকাল 5টা পর্যন্ত ভোট হয়েছিল, আমি এটাও জানি ওই সময়। তা ঘটনাটা হচ্ছে ওই পরিস্থিতিতে যখন মানে বাইরে বেরোনোটা রিস্কি ছিল, গ্রামে লোকজন রান্না বান্না করতে পারতো না যতক্ষণ না মাওয়িস্টকে খাবার দেওয়া হবে বা বামফ্রন্টের হারমাত বাহিনীকে খাবার দেওয়া হবে। দ্যাট ওয়াজ আ ফাইট। বামফ্রন্ট কিন্তু অনেক মাস কিলিংস করেছে, কেশপুর ভিলেজ কেস আছে, আর অনেক আছে। তো যখনই ওটা চেঞ্জ হলো, মানুষের একটা ইচ্ছে ছিল যে ঠিক আছে এরপরে একটা শান্তির বাতাবরণ আসবে, ঠিক আছে। ওইটা কিন্তু আমি যেটা যতটা জানি ওটা হিন্দু মুসলিম ছিল না, কিন্তু হিন্দুস ওয়ার দ্য সাফারার এট দ্যাট টাইম অলসো। হিন্দুরাই মরেছে বেশিরভাগ, মুসলিমরা ওরা জেনারেলি দে আর ইন দ্য হারমাত গ্রুপ, সো দে ইউজড ইট ফর দিস পারপাস, বাট ইট ওয়াজ নেভার বিন গিভেন দিস কালার। এবারে যেটা হয়েছে, এখন যেটা চলছে সেটা হচ্ছে কমপ্লিটলি কালার। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এডুকেটেড ফ্রেন্ডসদের কথাই বলুন বা যারা সেমি এডুকেটেড পিপলের কথাই বলুন, যারা লোয়ার র্যাঙ্ক জব করছে তাদের কথাই বলুন, 60 ইয়ার্স ওল্ডের কথা বলুন, 40 ইয়ার্স ওল্ডের কথা বলুন, আপনি যান ইনভেরিয়েবলি 10 জনের সাথে কথা বলুন, 9 জন আপনাকে উড়িয়ে দেবে যে দিস আর অল ফেক। কারণটা কি? আই ব্লেম দ্য মিডিয়া, মিডিয়া ডিডন্ট ডু এনিথিং। কিন্তু আপনি 10 জনের মধ্যে যে জায়গায় এগুলো হয়নি, ফাইট গুলো হয়নি, সেখানে যদি আপনি 10 জনের সাথে কথা বলেন, আই ক্যান টেল ইউ invariably seven people will throw it away, they will say it's fake. এটাকে কিভাবে এনকাউন্টার করা যায়? কারণটা হচ্ছে এটা যতক্ষণ না এরা সাথে আসবে, আমরা গুটি কয়েক লোক কথা বলে কিছু করে কতটা আগে যাব? এটা আমার প্রশ্ন, যে এটা কিভাবে করা যেতে পারে। আমার যেটা মনে হয়েছে আর কি ব্যক্তিগতভাবে, প্রথম কথা হচ্ছে if the media is not doing anything, let's start our media own, let's do a write up and all those things. কিছু একটা করতে হবে যাতে জেনারেল পাবলিক, they are educated, uneducated, middle educated, doesn't matter, they should think that okay, our future is at stake at this moment, isn't it? ধন্যবাদ আশিস বাবু আপনার প্রশ্নের জন্য। ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ধরনের আর্টিকেল আসছে, লোকজন পড়ছে, তার কমেন্টও করছে, ইয়াং ছেলেরা কমেন্ট করছে, জুয়ারা কমেন্ট করছে। তার থেকে মনে হয় যে অ্যাটলিস্ট চেতনাটা বৃদ্ধি করা শুরু হয়েছে, মানে চেতনা বৃদ্ধি হচ্ছে, মানুষ জানতে পারছে অনেক বেশি। ইভেন পার্সোনালি আই এম অলসো গেটিং ভেরি এনলাইটেন্ড, নোয়িং ডিফারেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ইভেন আমি নিজেও একজন ইতিহাসের ছাত্র। আমি অ্যাকচুয়ালি ইতিহাস আমার ছাত্র in the sense I study history because I was very poor in history. I got very lowest number in Madhyamik. So after that my outlook changed, that okay, everything about history, without knowing history there is nothing to do with chemistry or math, science doesn't have any value. So তো আমি যেটা দেখছি আর কি, যে চেঞ্জেস স্টার্টেড অলরেডি। আমাদের এই ধরনের আলোচনা চলতে থাকবে। আমরা প্রতি শনিবার আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আমরা চালাচ্ছি এখানে অনুশীলন সমিতি, যেটা স্বাধীনতা সংগ্রামে যে সমিতি একটা বিশাল ভূমিকা নিয়েছিল, বাংলা যুব সমাজকে একটা পথ দেখিয়েছিল, যে ব্রিটিশ রাজশক্তিকে
হাঁটানোর জন্য গুটি কতক যে যুবক এগিয়ে এসেছিলেন এবং তারপরে ধীরে 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 তারা পুরো সমগ্র দেশবাসীকে মোবিলাইজ করতে সমর্থ হয়েছিলেন। তো আমাদেরও সে একই ধারণা যে যারা আমরা প্রবাসে আছি, যারা দেশের কথা ভাবছি, অ্যাটলিস্ট আমাদের একটা সুবিধা আছে যে আমরা we are not talking that we will get some benefits from somebody else. So whenever we raise a voice, that becomes a very strong voice. It does not connect us with any kind of gratification or like যে আমরা কিছু পাবো, মানে যেটা এখন পাইয়ে দেওয়ার যে রাজনীতি আমরা জানি সব এগুলো, সো ওইগুলোর সাথে আমরা we are not associated with. We are talking very নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এই কথাগুলো বলছি। তো এই আলোচনা চক্র আমাদের চলতে থাকবে। আপনার প্রশ্নটাও অসাধারণ। ডক্টর রজত মিত্র, if you have any answer to Ashish da, please go ahead. I can only give a very short answer. I think it requires a much longer answer. But I would যেটা আমি বলতে চাই সেটা কয়েকটা ছোট মানে পয়েন্টস। একটা হলো কি যে ভায়োলেন্সের পরে ডিনায়াল যেটাকে আমরা বলি ওটা খুবই কমন। we deny violence. জেনোসাইডকে আজও পৃথিবীর অনেক জায়গাতে ডিনাই করে। ইরান ডিনাই করে যে কখনো মানে জেনোসাইড হয়েছিল। ডেবোরা লিপস্ট্যাট বলে একজন হিস্টোরিয়ান আছেন যিনি আরভিং এর সঙ্গে কেস লড়েন, বিকজ আরভিং বলেছিল যে 6 মিলিয়ন জুস মারা যায়নি, এবং এই যে গল্প, এটা একটা গল্প যে জুসের গ্যাস চেম্বারে মারা হতো। ওনাকে গিয়ে 4 বছর ধরে প্রুফ করতে হয়েছিল যে এটা হয়েছিল, এবং বিশ্বেতে অনেকেই সেটা ওই করে না, তাই ডিনায়াল খুবই কমন, রাইট? তো আজকেও প্রচুর ডিনায়াল আছে এবং ডিনায়াল চলবে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। সেটা ইম্পর্টেন্ট হলো যে যারা মানে ডিনায়াল করে না, আপনি, আমি এবং সব, আমাদের কনভিকশনটা কত স্ট্রং, আমরা কতখানি লড়বার জন্য তৈরি আছি। ডিনায়াল করবার লোক সবসময় থাকবে এবং 7 আউট অফ 10, 9 আউট অফ 10 ওই রেশিওটাও চলতে থাকবে। কখনোই মেজরিটি এরকম স্টেজে আসবে না। এবং ডিনায়ালের যে কি রিজন হয় সেটাতে আমি যেতে চাই না, কারণ আমাদের অত সময় আমাদের কাছে নেই। তবে আপনাদের একটা ছোট মানে যদি সময় থাকে, প্রণেশ, সময় আছে কি? Another like we already ran out of time, but another question also আমরা নেব। তবু আপনি বলুন, আমরা সবাই everybody looks like very eagerly hearing, so yeah, please go ahead. আমি একটা ছোট ঘটনা বলতে চাই যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জুসদের ইসরায়েলের ল্যান্ডটা দেওয়া হলো, তখন ইংল্যান্ড আরবদের বলেছিল যে তোমরা ওদের শেষ করতে তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ ওরা ভেড়ার মতো সব মানে কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে যেত এবং ওরা ফাইটার্স নয়, এরা ট্রেডার্স, ওদের শেষ করতে তোমাদের কোনো মুশকিল হবে না। তাই যখন আরবসরা ওদের অ্যাটাক করে তখন ওরা ভাবে যে এদের আমরা মানে খুবই তাড়াতাড়ি নিঃশেষ করে দিতে পারি এবং জুস থাকবে না এরপরে বিশ্বেতে। কিন্তু হলো তার উল্টো, জুসরা এরকম ভাবে লড়লো যে ওরা কখনো 2000 বছরে লড়েনি আগে তার। এবং তার রিজনটা যখন দেখা গেল, মানে ওরা এটা জুইশ সাইকোলজিস্টরা দেখেছে যে ওরা লড়লো এই জন্যই লড়লো যে কারণ দে ওয়ার ফাইটিং উইথ দেয়ার ব্যাক টু দ্য ওয়াল, এবং they were no longer a German Jew or a French Jew or a British Jew, they were only Jews and they had to fight now for their survival. যখন আমরা লাস্ট স্টেজে পৌঁছে যাই তখন we fight very differently from when we know that we are not in that survival stage. যেই আমাদের হিন্দুদের ভেতরে ওই চেতনাটা জাগবে যে we are fighting with our back to the wall এবং এর থেকে বেশি আর আমরা যেতে পারবো না, আপনি দেখবেন যে আমাদের বিহেভিয়ার কিন্তু বদলে যাবে। এবং আমার যেটা পুরো বিশ্বাস যে আমরা ওর খুব কাছে আছি, আমি এটাই বলতে চাই। ধন্যবাদ। এরপরে আমরা প্রশ্ন নেব জিতেন্দ্র শিওয়াগ। প্লিজ আনমিউট yourself and ask questions. I think we are running out of time, but this is the last question we'll take, and if you have any more questions in our panelists, please write down your question and we will forward that question to Dr. Rajat Mitra. Jitendra Shiwag, please. Namaskar, sir. I am Jitendra Sehwag and I belong to Western UP. I am a Hindi speaking, but I have been trying to make sense out of what you spoke, that similarity between Hindi, Sanskrit and Bangla.
and my English understanding. And I'm very thankful that I got associated with this, sir. I'm in village, so I didn't make my video on, sir. Sir, I see a very different perspective. When it happened, the same thing happened in 2013 in UP, Western UP. The Samajwadi Party was the government at the state, and they were helping the Muslims. This Azam Khan, he got released the murderers at mid of the night, and they had to transfer an SP and SSP and the DM. But in retaliation, what the Jats did was that thousands of Muslims had to leave their village, their locality, and they were taken in refugee camps. And some Samajwadi Party wanted to take a political mileage. So one thing that is the difference when it comes in Western UP, especially when they are Jats here, they reply with a stick. They don't sit quietly. That is one thing, sir. I wish. Second, it was very. The gentleman told that in Iraq, with Jews, what they did, Nazis did was that they burned their libraries. I remember that Raja Bakhtiar Khilji in Nalanda, he must have burned that library for the same reason, sir. And I wish in letting us down and winning the discussion at argument at any cost, sir. But thank you very much for whatever you spoke. I took it, and in future, I don't mind. I can take pains to learn Bangla also if I am associated with such intellectuals. And because I am learning Sanskrit now, and I want to come in social service. I am Under Secretary in Government of India, sir. That is what I wanted to share. Anything, sir. And I read Eric Hoffer and Eric Fromm about this Jews in how they were killed by Hitler, and Eric Hoffer, the true believer, sir. I understand how that gives the complete strategy, understanding into this. Thank you, Jitendra ji, for your statement and questions. Is there any reply you feel, Rajat ji, Dr. Rajat Mitra? Okay. I only want to say thank you to Jitendra ji. That's all. Okay. Thank you, Jitendra ji, for your information. And I think we are just 9 minutes past our 11 o'clock, in Central Time. I think in India also this is like 9:30. You allow me to any question? Okay. You have any question, Chandan, Professor Chandan Sarkar? Thank you very much, Dr. Rajat sir. And it's a wonderful, like already we explained very nicely. Rajat sir, my question is, the first census was in Bangladesh 1974. সেখান থেকে যদি দেখি last census 2011, Muslim population বেড়েছে 229%, whereas Hindus were declining. And then replacement ratio যদি same ধরে নেই, তাহলে আমাদের হওয়া উচিত ছিল 39.6 for something millions. Means প্রায় 18 million Hindu population is actually missing. Sir, আমার questions to you, যে বাংলাদেশ যেভাবে যাচ্ছে নেগেটিভ স্ট্রেন্থ, ওয়েস্ট বেঙ্গলকে সেম পাথ হয়ে যাবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ভেরি মাচ। I think not same but similar. Karan, it's not it cannot be the same path, but it can be a similar path. The underlying forces, they are the same. Even the ultimate strategy is annihilation. The ultimate strategy is extermination. The goal is the same. So whether the goal you take in Bangladesh or in West Bengal, it's the same goal in Kashmir. So the method to achieve that may be different, but the end point is the same. There is no difference. Thank you very much, sir. Thank you. Thank you, Professor. Thank you, Dr. Rajat Mitra. অসাধারণ আজকের এই অনুষ্ঠান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। You have any question? Yes. Yeah, Pranesh. I will thank you, Dr. Mitra, and I will follow up with Dr. Mitra and Dr. Sharadindu Mukherjee
Yes. on in this regard, some of the things we can discuss offline. Sure. So I'll follow up with Dr. Sharadindu Mukherjee also. He was here too, the historian. Sure. Okay. Thank you. Thank you. Mhm. আমি একটা কথাই বলছিলাম, সেটা হচ্ছে যে যেমন 2011 বামফ্রন্ট থেকে এখানে যখন চেঞ্জ ওভার হয়েছিল, ইট ওয়াজ ওভারনাইট। ঠিক আছে, ওই ফিয়ার সাইকো এভরিথিং ওয়াজ গন। ইউপিতে যে জিনিসটা হয়েছে, যেটার জন্য বিজেপি আজকে পাওয়ারে আছে, ওই সেম থিং, দ্যাট ওয়াজ মুসলিম কার্ড ওয়াজ প্লেড অ্যান্ড ইট রিভার্সেস। তো এই সিচুয়েশনটা তৈরি হলো ইউপিতেও। তো can't we expect a similar thing happening in Bengal if we go in that full-fledged? Mass educating the thing and making it mass awareness, just like what happened in UP. UP was also in almost similar condition. What is in Bengal now? Isn't it? There are many differences between two geographic regions. Yes. And why one thing takes place at one place, it doesn't take place in another for the time being. But the behavior by the Jats over there is more an aberration rather than the general rule. But যেটা আমি আপনার সঙ্গে agree করি that somewhere this has to be tackled ideologically, frontally, and with a certain sense of directness wherever we do. It is a pan-Indian problem. It is not a Kashmiri Hindu or a Bengali Hindu. It's all Hindus. Amra Shakolei Hindu. Ebong we are facing a common situation, a common thread everywhere. We may win at certain places, certain people, because of their martial nature, may be able to do something that other people may not be able to do. But the problem remains all over India. It's the same problem. It's the extermination of ours. So we have to tackle that as a pan-Indian problem. There is no doubt about it. Yeah. থ্যাংক ইউ ডক্টর রজত মিত্র। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে আপনারা থাকুন। এই ধরনের আরো অনুষ্ঠান আমরা আগামীতে করব এবং আমাদের আলোচনা চক্র চলতে থাকবে। এইভাবে আমাদের we will create awareness among people about our glorious past, about our strategy, thought provoking discussion, এটা আমাদের চলতে থাকবে। আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কিভাবে আরো how you can actively participate even as a main speakers, please get in touch with us. Like if you feel urging needs to share your thoughts about how as a Bengali community, বাংলা কমিউনিটি হিসেবে আমরা বাঙালি হিন্দু কমিউনিটি হিসেবে কিভাবে আমরা আমাদের জাতিসত্তাকে, আমাদের বিশিষ্টতাকে, আমাদের নিজেদের আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রিজার্ভ করতে পারি এবং প্রপাগেট করতে পারি, সেই সম্পর্কে আপনাদের যদি কারো কোনো মানে আলোচনা করতে চান আমাদের এই আন্তর্জাতিক মঞ্চে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্লিজ কিপ ইন টাচ উইথ আস। অনুশীলন সমিতি, এটা সেই স্বাধীনতা যুগের যে অনুশীলন সমিতি কলকাতায় গড়ে উঠেছিল, সেটারই সেই সমিতিটাকেই আমরা বিদেশ থেকে চালাচ্ছি। আমাদের বাংলা বলতে আমি বুঝাচ্ছি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ তথা অধুনা বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা আছেন, সেই হিন্দু জাতিসত্তাকে প্রোটেক্ট করার জন্য, তাকে প্রপাগেট করার জন্য আমরা এই কার্যপদ্ধতি চালাচ্ছি। প্লিজ বি উইথ আস and help us contribute with your discussion, with your thought, with your any kind of help is appreciated. Thank you and শুভরাত্রি সকলকে। আপনাদের অনেক সকলকে নমস্কার এবং ধন্যবাদ। শুভরাত্রি, ধন্যবাদ। শুভরাত্রি।